রাস্তার ধুলো পরিষ্কার করতে থাকা কোনো মানুষ কিংবা দরজার পাশে নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষী এদের আমরা রোজ দেখি, এতটাই দেখি যে একসময় আর আলাদা করে চোখেই পড়ে না। কিন্তু কখনো কি ভেবেছেন ওই শান্ত মুখের আড়ালে, ওই দীর্ঘশ্বাসের পেছনে হয়তো এমন কোনো গল্প লুকিয়ে আছে যা শুনলে আপনার নিজেরও বুকের স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যেতে পারে? আজ আপনাকে এমন একজনের কথা বলবো না, কোনো রূপকথার গল্প নয়, এক জেদি কঠোর সিইওর গল্প, যিনি নিজের সাজানো সাম্রাজ্যকে ধূলিসাৎ হওয়ার হাত থেকে বাঁচাতে এমন এক মানুষকে হন্যে হয়ে খুঁজছিলেন যার অস্তিত্বের কথা তার জানাই ছিল না। তিনি জানতেনই না যে শহরের কোনো অন্ধকার গলি বা দূরের কোনো দেশে নয়, তার নিজেরই অফিসের মেঝে রোজ নিঃশব্দে মুছে যাওয়া লোকটাই সেই কাঙ্ক্ষিত মানুষ। গল্পে ঢোকার আগে একটু থামুন, একটা কথা জিজ্ঞেস করি, আজ আপনার মনটা কেমন? যদি ভেতরে মেঘ জমে থাকে তবে কমেন্টে 1 লিখুন, আর যদি শান্ত থাকে তবে 2 লিখুন। জানি হয়তো ভাবছেন হুট করে এ কেমন প্রশ্ন, কিন্তু বিশ্বাস করুন, আজকের এই গল্পটা ওই বৃষ্টির রাতে 1 কাপ ধোয়া ওঠা চায়ের মতোই। এটা মনে করিয়ে দেবে, সবসময় মঞ্চের আলোয় থাকা মানুষগুলোই দুনিয়া বাঁচায় না, মাঝে মাঝে পর্দার আড়ালে থাকা মানুষগুলোই পুরো পৃথিবীটাকে নিঃশব্দে আগলে রাখে। চলুন মূল কথায় ফেরা যাক। জুলাই ২০২৪। কলকাতার আকাশ সেদিন আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছিল। বাইপাসের উপর বৃষ্টির ছাটগুলো সোডিয়াম আলোর নিচে রূপলি চাদরের মতো আছড়ে পড়ছিল। দূরে হুগলি নদী রাতের অন্ধকারে যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। কিন্তু আর্যমান লজিস্টিক হাবের ৩২ তলার কন্ট্রোল রুমে তখন বাইরের ওই ঝড়ের চেয়েও বড় এক প্রলয় চলছে। রাত গভীর, তবু কারোর চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। আরিয়া চৌধুরী, কোম্পানির সিইও, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের বিশাল স্ক্রিনটার দিকে। চোখের পলক পড়ছে না। এসির কনকনে ঠান্ডাতেও কপালের পাশ দিয়ে 1 ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল তার। কয়েক মিনিট আগেও স্ক্রিনের যে ম্যাপগুলোতে সবুজ রঙের সিগন্যাল দপদপ করছিল, সেগুলো এখন এক এক করে রক্তিম লাল হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের আলু বোঝাই ট্রাকগুলো বর্ধমানের কাছে গিয়ে থমকে গেছে। বাঁকুড়া আর পুরুলিয়ায় যাওয়ার কথা যেসব ওষুধের গাড়ির, সেগুলো জিপিএস থেকে গায়েব হয়ে মাঝ রাস্তায় আটকে আছে। আরিয়া জানেন, স্ক্রিনের এই লাল দাগগুলো শুধু কিছু আটকে পড়া ট্রাক নয়, এগুলো এক একটা মানুষের জীবন। কাল সকালে কোনো এক মুমূর্ষু রোগীর হয়তো ওই ওষুধগুলো লাগবে, কোনো এক ছোট ব্যবসায়ীর পুরো মাসের আয় হয়তো ওই একটা ট্রাকের মালপত্রের ওপর নির্ভর করছে। টেবিলের ওপর রাখা কফির কাপটা কখন যে জুড়িয়ে বরফ হয়ে গেছে আরিয়া খেয়ালই করেননি, কিন্তু তার বুকের ভেতরের ভয়টা ক্রমশ উত্তপ্ত হচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে বেজে উঠল ফোনটা। তারপর আরও একটা। বোর্ড মেম্বারদের কল আসা শুরু হয়েছে। কেউ চরম উদ্বিগ্ন, কেউ সরাসরি অভিযোগের আঙুল তুলছে। আরিয়া কোনোটারই জবাব দিলেন না, ফোনটা সাইলেন্ট করে টেবিলে উল্টে রাখলেন। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল সামির সোমের মেসেজ। আরিয়া, আই থিঙ্ক এবার অপারেশনাল কমান্ড কোনো অভিজ্ঞ হাতের ওপর ছেড়ে দেওয়া উচিত। অসহায় রাগে আরিয়ার চোয়াল শক্ত হয়ে গেল। তিনি মুষ্টিবদ্ধ হাতে টেবিলটা চেপে ধরলেন। বাইরে বৃষ্টির বেগ আরও বাড়ল। মাঝে মাঝে একটা শহরের ভাগ্য এমন মানুষের হাতে নির্ভর করে যাকে কেউ ভুলেও দুবার ফিরে দেখে না। ওপরতলায় যখন কোটি কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার জোগাড়, ঠিক সেই মুহূর্তে বিল্ডিংয়ের একদম নিচের তলায় এক লোক নিবিষ্ট মনে মেঝে মুছে চলেছিল। অয়ন সেন, আর্যমান লজিস্টিক হাবের রাতের শিফটের সাধারণ এক পরিচ্ছন্নতা কর্মী। বয়স খুব একটা বেশি নয়, কিন্তু মুখের রেখাগুলোতে অদ্ভুত এক ক্লান্তি জমে আছে। দেখলে মনে হয় জীবন যেন তার কাছে কোনো অনুমতি না নিয়েই বেশ কয়েকটা বছর কেড়ে নিয়েছে। পরনে হাউসকিপিংয়ের একটা বিবর্ণ ইউনিফর্ম, গলায় ঝুলছে সস্তার প্লাস্টিকের আইডি কার্ড, আর হাতে একটা স্যাঁতস্যাঁতে মোছার কাপড়। রাত তখন প্রায় 12টা। উপরের তলাগুলো থেকে তখন ছুটোছুটির আওয়াজ আসছে, ফোনে চিৎকার করে কথা বলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু নিচের সার্ভিস করিডোরে এক অদ্ভুত হিম শীতল নিস্তব্ধতা। অয়ন ট্রলিটা ঠেলতে ঠেলতে করিডোরের সেই বাঁকটার কাছে এসে দাঁড়াল, যেখানে দেওয়ালে একটা ছোট সাদামাটা স্ট্যাটাস প্যানেল লাগানো। এটা কোনো মেন সার্ভারের স্ক্রিন নয়, সাধারণ একটা মনিটর, যা বিল্ডিংয়ের কর্মীরা রোজ পাশ দিয়ে যাওয়ার সময় দেখেও না দেখার ভান করে। অয়ন আনমনে প্যানেলটার দিকে তাকাল, আর ঠিক সেই মুহূর্তেই তার হাতটা ট্রলির হাতলে শক্ত হয়ে গেল। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল।
স্ক্রিনের সবুজ রেখাগুলোর মাঝে যে লাল রঙের ভাঙন দেখা যাচ্ছে তা কোনো সাধারণ নেটওয়ার্ক ফেলিয়ার নয়। বাকি সবার কাছে যাকে বলি কিছু চমকানো লাল সিগন্যাল, অয়নের কাছে তা ছিল একটা স্পষ্ট ভাষা। সে চোখ সরু করে মনিটরের দিকে একটু ঝোঁকে পড়ল, যেন অনেক পুরনো, প্রায় ভুলে যাওয়া কোনো চেনা গানের সুর বোঝার চেষ্টা করছে। নম্বরগুলো অস্বাভাবিক দ্রুততায় বদলাচ্ছে, রাউটিং সিগন্যালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ব্যাকআপ নোটগুলো বারবার একটা অদ্ভুত ডিরেকশনে ঘুরে যাচ্ছে, যা হওয়ার কথা নয়। অয়নীর চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। না, এটা বাইরে থেকে আসা কোনো সাইবার অ্যাটাক নয়। সে মনে মনে বিড়বিড় করল, কেউ ভেতর থেকে দরজা খুলে দিয়েছে। খুব সাবধানে বাইপাস করা হয়েছে মেন প্রোটোকল। এই যে আঙ্কেল, রাস্তা ছাড়ুন। পেছন থেকে হঠাৎ আসা ভারী গলার আওয়াজে অয়নের চিন্তার সুতো ছিঁড়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখল দুজন তরুণ ইঞ্জিনিয়ার ল্যাপটপ বগলে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে। চোখে মুখে তাদের চরম উৎকণ্ঠা। তাদের মধ্যে সামনের ছেলেটি অয়নের দিকে একবার তাকানোরও প্রয়োজন মনে করল না। ধমকের সুরে বলল, এখন এখানে দাঁড়িয়ে ইয়ারকি মারার সময় নয়, রাস্তা ফাঁকা রাখুন, সরুন। অয়ন কোনো উত্তর দিল না। তার মুখে কোনো বিরক্তি বা অপমানের ছাপ ফুটল না। নিঃশব্দে, খুব বাধ্য একজন কর্মীর মতো সে নিজের ট্রলিটা টেনে দেওয়ালের সাথে সেটে দাঁড়াল, যেন এই বিশাল বিল্ডিংয়ে তার সামান্য জায়গাটুকু জুড়ে দাঁড়ানোরও কোনো অধিকার নেই। ইঞ্জিনিয়ার দুজন হন হন করে এগিয়ে গেল করিডরের শেষ প্রান্তের দিকে। তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার পর করিডরটা আবার আগের মতো ফাঁকা হয়ে গেল। কিন্তু অয়ন কাজে ফিরল না। তার হাতে ধরা মোছার কাপড়টা ঝুলে রইল। তার চোখ এখনও স্থির হয়ে রয়েছে দেওয়ালের ওই ছোট্ট প্যানেলটার দিকে। একটা আসন্ন ধ্বংসের ব্লুপ্রিন্ট যেন তার চোখের সামনে একটু একটু করে পরিষ্কার হচ্ছিল। উপরতলার কন্ট্রোল রুমে আরিয়া চৌধুরী তখন একের পর এক নির্দেশ দিয়ে চলেছেন, কিন্তু প্রতিটা ফোনের সাথে পরিস্থিতি আরও জট পাকিয়ে যাচ্ছিল। কিছু ট্রাক ইতিমধ্যেই জলমগ্ন রাস্তার সামনে এসে স্থবির হয়ে দাঁড়িয়ে পড়েছে। চালকেরা পুরনো ম্যাপের ওপর ভরসা করতে ভয় পাচ্ছে। আর এই দুর্যোগে মেডিকেল সাপ্লাইয়ের গাড়িগুলোকেই একটা ভুল মোড় নিতে বলা কতটা বিপজ্জনক হতে পারে তা আরিয়া খুব ভালো করেই জানেন। এই একটা ভুল মানে শুধু কোম্পানির আর্থিক ক্ষতি হওয়া নয়, এর মানে দূরের কোনো মফস্বল শহরে কোনো এক মার সময়মতো ওষুধ না পৌঁছনো, কোনো এক অসুস্থ শিশুর কষ্ট বেড়ে যাওয়া। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে আরিয়ার ঠিক পেছনে এসে দাঁড়ালেন সমীর সোম। তার চোখে মুখেও চিন্তার ছাপ, কিন্তু সেই চিন্তার গভীরে উদ্বেগের চেয়ে হিসাব নিকাশের গন্ধটা বেশি পাওয়া যাচ্ছিল। তিনি গলার স্বর কিছুটা নামিয়ে অত্যন্ত ধীর ও মাপা স্বরে বললেন, আরিয়া, বোর্ড কিন্তু জবাব চাইছে। আপনি চাইলে অপারেশনাল কমান্ডটা আমি সামলাতে পারি। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আরিয়া ঘুরে তার দিকে তাকালেন। কথাগুলো মুখে ভীষণ ভদ্র শোনাল, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকা আসল বার্তাটা আরিয়ার বুঝতে বাকি রইল না। তুমি বড্ড তরুণী, আবেগপ্রবণ, আর এই চেয়ারটার যোগ্যতা বোধহয় তোমার এখনও হয়নি। কন্ট্রোল রুমে উপস্থিত বাকি ইঞ্জিনিয়ার আর কর্মকর্তারা তখন নিষ্পৃহ, চুপচাপ, কিন্তু তাদের সেই নীরবতাও যেন ঘরের মধ্যে চিৎকার করে একটা কথাই বলছিল। আরিয়া কোনো কড়া জবাব দিলেন না, নিজেকে শান্ত রাখলেন। তিনি শুধু স্ক্রিনের দিকে মুখ ফিরিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, যতক্ষণ আমি এই ঘরে আছি, কমান্ড আমার হাতেই থাকবে। এদিকে নিচে ভবনের করিডরে অয়ন ততক্ষণে দ্বিতীয় প্যানেলটার সামনে পৌঁছে গেছে। এই মুহূর্তে তার মুখের অববয়টা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। মানুষের মুখে এমন এক আশ্চর্য নিরাসক্তি আর গভীরতা তখনই আসে যখন সে এমন কিছু একটার মুখোমুখি হয় যা একসময় একান্তই তার নিজের ছিল। এই লজিস্টিক সিস্টেম, এই অ্যালগোরিদম, অয়ন এগুলো শুধু বইয়ের পাতায় পড়েনি। একসময় সে নিজে এগুলো নিয়ে ভেবেছে, রাতের পর রাত জেগে নিজের সন্তানের মতো করে এই আর্কিটেকচার গড়ে তুলেছে। বহু বছর আগে এই শহরের মানুষ তার একটা কথা শোনার জন্য অপেক্ষা করত, আর আজ সেই একই মানুষ এই বহুতলের মেঝে শুকোনোর কাজ করছে, যাতে বড় বড় বাবুদের দামি জুতো পিছলে না যায়। হুট করেই ওপরের কন্ট্রোল রুম থেকে ইন্টারকমের স্পিকারে একটা ঘাবড়ানো, চড়া আওয়াজ ভেসে এলো, ম্যাডাম, পরের নোটটা যদি কোনোভাবে ডাউন হয়ে যায় তবে ব্যাকআপ সিস্টেমও চিরকালের জন্য লক হয়ে যেতে পারে। দূর থেকে ভেসে আসা এই চিৎকারটা অয়নের কানে পৌঁছাল। সে অবচেতনেই পকেটে হাত ঘুকিয়ে তার পুরনো সস্তা ফোনটা স্পর্শ করল। পরক্ষণেই হাতটা বের করে নিল। না, এই ফোনে কিছু হবে না। গলদটা অনেক গভীরে, সিস্টেমের একদম মূলে গিয়ে আঘাত করতে হবে, শুদ্ধ রাস্তা কেটে বের করতে হবে পথ। সে আবার ট্রলিটা ঠেলতে শুরু করল, যেন সে নিছকই নিজের রোজকার ডিউটিটুকুই করছে। কিন্তু তার চোখে এখন আর কোনো পরিচ্ছন্নতা কর্মীর ক্লান্তি বা দীনতা ছিল না। সেখানে জায়গা করে নিয়েছে এক ঝানু পুরনো ইঞ্জিনিয়ারের শান্ত অথচ অস্থির জেদ।
ওপরে যখন একদল মানুষ পাগলের মতো সমাধান খুঁজছে তখন আসল সমাধানটা নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে একটা নোংরা মুছের কাপড় নিয়ে। আর এই অন্ধ দুনিয়া তাকে তখনও রাস্তার একটা সামান্য বাধা ছাড়া আর কিছুই ভাবছে না। অয়ন ট্রলিটাকে খুব স্বাভাবিক ভঙ্গিতে ঠেলে নিয়ে চলল, যেন মেঝের ওপর বৃষ্টির জলের অবাধ্য দাগগুলো মোছা ছাড়া তার জীবনে আর কোনো তাড়া নেই। কিন্তু তার বুকের ভেতর তখন একটা পুরনো নিখুঁত ঘড়ি টিকটিক করে চলতে শুরু করেছে। সে ভালো করেই জানে সময় বড্ড কম। পরের নোটটা যদি একবার ভেঙে পড়ে তবে পুরো সিস্টেম শুধু বন্ধই হবে না, নিজেকে বাঁচানোর সব কটা দরজাও নিজে থেকেই লক করে দেবে। তখন সকাল পর্যন্ত একটা ট্রাকের চাকাও ঘুরবে না, কুয়াশা আর বৃষ্টিতে কোনো রাস্তা দেখা যাবে না। বাইরে মহাসড়কে আটকে থাকা অসহায় ড্রাইভারদের তখন শুধু আন্দাজ আর ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকতে হবে। সার্ভিস করিডোরের একদম শেষ মাথায় ছিল একটা ছোট মেইনটেনেন্স রুম। জংধরা মনিটর, অকেজো কিবোর্ড, জট পাকানো তারের বান্ডিল আর সাফাইয়ের অতিরিক্ত ফিনাইল ও ব্লিচিং পাউডার রাখার জায়গা ওটা। এই ধুলো জমা ঘরে তারাই আসত যাদের কাজ ছিল এই ঝকঝকে বিল্ডিংয়ের চাকচিক্য ধরে রাখা নয়, এর ভেতরের জরাজীর্ণ কঙ্কালটাকে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা। অয়ন ভেতরে ঢুকে দরজাটা পুরো বন্ধ করল না, আধখোলা রেখে দিল, যাতে দূর থেকে দেখলে মনে হয় কোনো ঝাড়ুদার হয়তো জিনিসপত্র নিতে ভেতরে ঢুকেছে। ঘরের কোণে রাখা একটা পুরনো ডাম্প টার্মিনাল তখনও টিম টিম করে জ্বলছিল। ওটা মেইন ফ্রেমের কোনো সরাসরি গেটওয়ে ছিল না, স্রেফ ইন্টারনাল রিপোর্টিং লাইনের সাথে যুক্ত একটা সাধারণ স্ক্রিন, যার দিকে ভালো দিনে কেউ ভুলেও তাকাত না। কিন্তু অয়ন এই সিস্টেমের প্রতিটি চোরা পথ, প্রতিটি শিরা উপশিরা চিনত। মানুষ যখন জীবনে তার সর্বস্ব হারিয়ে ফেলে তখন সে সব তালা ভাঙার চাবি খোঁজে না, সে শুধু সেই সূক্ষ্ম ফাটলগুলো চিনতে শেখে যেখান থেকে এক চিলে আলো ভেতরে আসতে পারে। সে কিবোর্ডের সামনে বসল, স্ক্রিনটা চালু করতেই ধুলো জমা কাঁচে নিজের আবছা প্রতিচ্ছবি ফুটে উঠল। আঙুলগুলো কিবোর্ডের ওপর গিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজের এই রূপ দেখতে চায়নি। কিন্তু ঠিক তখনই তার বুকের গভীর থেকে, স্মৃতির কোনো এক গোপন কুঠরি থেকে শ্রাবণীর গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল। অয়ন, যা তুমি ঠিক করতে পারো তা কখনো অদেখা করে চলে যেও না। দুনিয়া হয়তো তোমার নাম ভুলে গেছে, কিন্তু তোমার কাজ তোমাকে ঠিকই মনে রাখবে। অয়ন একটা দীর্ঘ ও গভীর শ্বাস নিল, তারপর তার আঙুলগুলো কিবোর্ডের উপর ঝড়ের গতিতে চলতে শুরু করল। কোনো বাড়তি ভূমিকা নেই, কোনো লম্বা কোডিংয়ের বাহুল্য নেই, কোনো অধিকারের দাবি নেই, শুধু গাণিতিক নিখুঁততায় লেখা কিছু পরিষ্কার নির্দেশ, একটা ছোট্ট প্যাচ ফাইল আর সিস্টেমের ঠিক সেই ক্ষতটার দিকে নিখুঁত ইশারা যেখান থেকে অদৃশ্য আক্রমণকারী নিজের শক্তি টেনে নিচ্ছিল। সে কোডের মেসেজটা সেই পুরনো অবহেলিত রিপোর্টিং লাইন দিয়েই মেইন সার্ভারে পুশ করে দিল, যা সাধারণত ছোটখাটো টেকনিক্যাল নোটিশ ছাড়া কোনো কাজে লাগত না। মেসেজের নিচে সে নিজের নাম লিখল না, শুধু একদম শেষ লাইনে একটা অদ্ভুত বার্তা ছেড়ে দিল: সূর্য ওঠার আগে উত্তরের সার্ভিস গেট পরীক্ষা করান। রাত ঠিক 2:17 আরিয়া চৌধুরীর ল্যাপটপের স্ক্রিনে একটা নতুন ইমেল পপ আপ করল। কোনো প্রেরকের নাম নেই, সাবজেক্ট লাইনটা পুরো ফাঁকা। প্রথম দেখায় আরিয়ার মনে হলো হয়তো সিস্টেমের কোনো ফলস অ্যালার্ট, কিন্তু ইমেলের ভেতরের লাইনটায় চোখ পড়তেই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে মেলটা সায়নী ঘোষকে ফরওয়ার্ড করল। পেছনের ডেস্কে বসে সায়নী তখন ক্লান্ত চোখে সার্ভার লগ ঘাটছিল। সায়নী মেলের অ্যাটাচমেন্ট কোডটা ওপেন করল। প্রথমে তার চোখে মুখে ছিল বিরক্তি আর সন্দেহ, কিন্তু কয়েক সেকেন্ড পর তার কুচকানো ভ্রু সোজা হয়ে গেল। সে মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসল। ম্যাডাম, সায়নীর গলাটা প্রায় ফিসফিসানির মতো শোনাল, এটা কোনো র্যান্ডাম হ্যাকারের কাজ নয়। যেই কোডটা লিখেছে সেই সিস্টেমটাকে বাইরে থেকে আন্দাজে হাতড়াচ্ছে না, সে একে আদ্যপান্ত ভেতর থেকে চেনে। কোডটা রান করানো কি সেফ? আরিয়ার গলায় চাপা উৎকণ্ঠা। সায়নী আবার স্ক্রিনের দিকে তাকাল। রিস্ক তো একটা আছেই, কিন্তু যদি আমরা এখন কিছু না করি তাহলে গ্যারান্টিড সব শেষ। ঠিক সেই মুহূর্তেই আরিয়ার ফোনে ইসমাইল শেখের কল এলো। ওপাশ থেকে ভেসে আসা গলাটায় চূড়ান্ত হতাশার ক্লান্তি। ম্যাডাম, বড়বাজারের মেডিকেল গাড়িটা ব্রিজের কাছে আটকে আছে। ড্রাইভার বলছে সামনে পুরো জল থই থই, পেছনে ব্যাক করার রাস্তা নেই। আপনি শুধু ঠিক বাঁকটা বলে দিন ম্যাডাম, নইলে সকালে ওষুধ পৌঁছাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আরিয়া কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল।
সিইওর পদ, বোর্ডের জবাবদিহি, কেরিয়ার সবকিছু মুহূর্তের জন্য মাথা থেকে বেরিয়ে গেল। এখন একটাই প্রশ্ন, একটা পরিচয়হীন, মুখহীন অচেনা মানুষের পাঠানো কোডে সে কি নিজের সবটুকু বাজি রাখবে? চোখ খুলে সে সোজা সায়নীর দিকে তাকাল। প্যাচ রান করাও। পুরো কন্ট্রোল রুমে যেন পিন পড়লে শব্দ শোনা যায়। প্রথম কয়েক সেকেন্ড কিছুই হলো না, তারপর ম্যাপের একটা লাল বিন্দু দপ করে হলুদ হলো, তারপর আরও একটা, তারপর পুরো ম্যাপ জুড়ে একটা সরু সবুজ রেখা একে বেঁকে ফুটে উঠল। রুট ফিরে আসছে ম্যাডাম, সায়নী প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল। ভোর 4টে বাজতে তখন সামান্যই বাকি। আটকে পড়া ট্রাকগুলো এক এক করে স্টার্ট নেওয়ার সিগন্যাল পেল। বড়বাজারের সেই মেডিকেল গাড়িটাও নতুন রুট পেয়ে এগিয়ে গেল। কন্ট্রোল রুমে নিস্তব্ধতা ভেঙে প্রথমে একজন হাততালি দিল, তারপর পুরো ঘর হাততালিতে ফেটে পড়ল। কিন্তু আরিয়া হাসল না। সে স্থির দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে ওই নাম না জানা ফাঁকা ইমেলটার দিকে তাকিয়ে রইল, যেন স্ক্রিনের ওপারে থাকা কোনো এক অদৃশ্য রক্ষাকর্তাকে খোঁজার চেষ্টা করছে। ওদিকে অয়ন তখন টার্মিনালটা শাটডাউন করল। বালতিটা তুলে নিয়ে নোংরা জলটুকু ড্রেনে ঢেলে দিল। সার্ভিস গেটের কাছে বৃষ্টির জল তখন গোড়ালি পর্যন্ত উঠে এসেছে। অয়ন নিজের ডিউটি শেষের খাতায় সই করল, তারপর একবারও পেছন ফিরে না তাকিয়ে সোজা রাস্তায় বেরিয়ে এলো। যে মানুষটা একটু আগে একটা পুরো শহরকে বাঁচিয়ে দিল, সে আবার আগের মতোই মাথা নিচু করে বাড়ির রাস্তা ধরল। যেন সারা রাত সে স্রেফ ভিজে মেঝে পরিষ্কার করা ছাড়া আর কিছুই করেনি। গেটের বাইরে এসে অয়ন ছাতা খুলল না। এই শহরের বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটাটা তার পুরনো অভ্যাসে পরিণত হয়েছে। রাসবিহারী অ্যাভিনিউয়ের চেনা গলিগুলোতে তখন ভোরের আগের একটা অদ্ভুত নিঝুম শান্তি নেমে এসেছে। শার্টের হাতা দিয়ে মুখের জলটা মুছে নিয়ে সে বাড়ির দিকে এগোতে লাগল। তার ভাড়াবাড়িটা খুব একটা বড় নয়। একটা চিলতে রান্নাঘর, পুরনো একটা লোহার আলমারি, জানালার পাশে মেয়ের পড়ার টেবিল, আর দেওয়ালে টাঙানো শ্রাবণীর একটা ছবি। ছবির ভেতরে শ্রাবণী হাসছে, যেন সে আজও বিশ্বাস করে এই ভাঙাচোরা সংসারটা একদিন ঠিক দাঁড়িয়ে যাবে। অয়ন নিঃশব্দে সদর দরজাটা খুলল। ভেতরের ঘরে টিমটিম করে আলো জ্বলছে। বাড়ির মালকিন করুণাময়ী দেবী একটা কাঠের চেয়ারে বসে ঢুলছেন। কোলে খোলা অবস্থায় পড়ে আছে একটা কবিতার বই। দরজার আওয়াজে তিনি চোখ কচলে তাকালেন। এসেছিস অয়ন? হ্যাঁ মাসিমা, অয়ন কুণ্ঠিত গলায় বলল। আজ আবার আপনাকে খামোখা রাত জাগালাম। আরে না না, জাগিনি তো, মাসিমা হেসে বললেন। বই পড়তে পড়তে কখন চোখ লেগে গেছিল। মেয়েটা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে চা ঢাকা দেওয়া আছে, জুড়িয়ে গেলেও একটু খেয়ে নিস। অয়ন কৃতজ্ঞতায় মাথা নামাল। শ্রাবণী যেদিন চলে গেল, এই বৃদ্ধাই তো ঋদ্ধিকে বুকে টেনে নিয়ে বলেছিলেন, তুই কাজে যা অয়ন, তোর মেয়ে একা থাকবে না। রক্তের সম্পর্কের চেয়েও এই মানুষগুলো অনেক বেশি আপন। অয়ন ধীর পায়ে ঘরের ভেতর ঢুকল। ঋদ্ধি মাদুরের ওপর অঘরে ঘুমোচ্ছে। পাশে ছড়ানো রঙের বাক্স, একটা অর্ধেক আঁকা ছবি টেবিল থেকে গড়িয়ে মেঝেতে পড়ে আছে। অয়ন নিচু হয়ে কাগজটা তুলল। ছবিতে একটা চওড়া নদী, সম্ভবত হুগলি, তার ওপর একটা সরু ব্রিজ, আর ব্রিজের একপাশে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার হাতে একটা লম্বা লাঠির মতো কিছু। অয়ন একটু ভালো করে খেয়াল করল। ওটা লাঠি নয়, একটা মোছার কাপড়। অয়নের আঙুরগুলো কাগজের ওপর স্থির হয়ে গেল। ঠিক তখনই ঋদ্ধি পাশ ফিরে উঠে বসল, চোখ দুটো ঘুমে আধ বোজা। বাবা, তুমি এসে গেছ? হ্যাঁ মা, অয়ন ওর পাশে বসল। রাত্রে ঠিক করে খেয়েছিলে তো? ঋদ্ধি মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর অয়নের হাতের কাগজটার দিকে তাকিয়ে বলল, আজ স্কুলে ম্যাম বলেছিলেন এমন কারো ছবি আঁকতে যে অন্য মানুষদের সাহায্য করে। অয়ন মুখে একটা জোর করা হাসি টেনে আনল। তাই? তা তুমি কাকে আঁকলে? তোমাকে। ঋদ্ধির গলাটা একদম স্বাভাবিক। তুমি তো রাত্রে গিয়ে মানুষের রাস্তা ঠিক করে দাও, তাই না বাবা? অয়ন এক মুহূর্তের জন্য যেন শ্বাস নিতে ভুলে গেল। সে তো কোনোদিন তার মেয়েকে পুরো সত্যিটা জানায়নি। সে কি করে বোঝাবে এক সময় সে মেশিনের ভাষা বুঝত? কি করে বলবে যে কিছু কাগজপত্রের মারপেচে তার নাম মুছে দেওয়া হয়েছিল? শ্রাবণী চলে যাওয়ার পর যখন পুরো পৃথিবীটা শূন্য হয়ে গেল, তখন কোর্ট কাচারির লড়াইয়ের চেয়ে নিজের ছোট্ট মেয়ের হাত ধরে থাকাটাই তার কাছে বেশি জরুরি মনে হয়েছিল। ঋদ্ধি চোখ রগড়াতে রগড়াতে জিজ্ঞেস করল, বাবা, আজও কি তুমি কারোর রাস্তা ঠিক করলে? অয়ন মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। গলাটা একটু ধরে এলো তার। হ্যাঁ রে মা, একটুখানি। সব রাস্তা পরিষ্কার করে দিয়েছি। তুমি সবসময় কম কথা বলো বাবা।
ঋদ্ধি আবার শুয়ে পড়তে পড়তে বিড়বিড় করল, কিন্তু আমি জানি তুমি খুব ভালো কাজ করো। অয়ন চোখটা শক্ত করে বন্ধ করল, গলার কাছে একটা দলা পাকিয়ে ওঠা কান্নাকে জোর করে আটকে রাখল। ঋদ্ধি ততক্ষণে আবার ঘুমিয়ে পড়েছে। বাইরে আকাশের কোণে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। এই শহর আজও জানবে না কাল রাতে তাদের কে বাঁচিয়েছিল, সেই বিশাল কোম্পানিটাও জানবে না, কিন্তু এই ছোট্ট ঘরের মেঝেতে পড়ে থাকা একটা ড্রয়িং খাতায় একটা বাচ্চা মেয়ে সবার আগে জেনে গেছে যে তার বাবা শুধু মেঝে পরিষ্কার করার মানুষ নয়, তার বাবা সেই রাস্তাগুলোও পরিষ্কার করে যার ওপর দিয়ে এই ব্যস্ত পৃথিবী কোনো দিন ধন্যবাদ না জানিয়েই হুশ করে বেরিয়ে যায়। পরের দিন সকালে যখন কলকাতার পুরোপুরি ঘুম ভাঙল, বাইপাসের ধারের আরিয়মান লজিস্টিক হাবের বহুতলটার গায়ে তখনও রাতের ঝড়ের কাদা আর জলের দাগ শুকায়নি। কিন্তু বিল্ডিংয়ের ভেতরের ছবিটা পুরো অন্যরকম। যে সারা রাত মুখগুলো আতঙ্কে ফ্যাকাশে হয়েছিল, সেখানে এখন ক্লান্তির পাশাপাশি একটা বড় সড় স্বস্তির ছাপ। হাইওয়ে থেকে একের পর এক ট্রাক ড্রাইভারদের মেসেজ ঢুকছে, রাস্তা ক্লিয়ার। বড়বাজারের সেই আটকে পড়া মেডিকেল গাড়িটাও ঠিকঠাক গন্তব্যে পৌঁছে গেছে। কন্ট্রোল রুমে ততক্ষণে চায়ের ভাড় এসে গেছে। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলে ভগবানের নাম নিচ্ছে, কেউ আবার নিচু গলায় আলোচনা করছে যে কোম্পানিটা আজ স্রেফ খাদের কিনারা থেকে বেঁচে ফিরেছে। বেলা গড়াতেই লোকাল বিজনেস পোর্টাল আর নিউজ চ্যানেলগুলোতে খবরটা ছড়িয়ে পড়ল। সব জায়গায় আরিয়া চৌধুরীর ক্রাইসিস ম্যানেজমেন্ট আর লিডারশিপের প্রশংসা। কাল রাতে বোর্ডের যে মেম্বারদের গলায় সন্দেহের সুর ছিল, তারাই এখন মাখন মাখানো গলায় ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। একজন বয়স্ক চেয়ারম্যান তো ফোনে বলেই বসলেন, আরিয়া, কাল রাতে আপনি একাই কোম্পানির সম্মানটা বাঁচিয়ে দিলেন। আরিয়া ভদ্রতার খাতিরে ধন্যবাদ জানালেন, কিন্তু তার মনের ভেতর কোনো উৎসবের রেশ ছিল না। তিনি খুব ভালো করেই জানেন কাল রাতে তিনি নিজে কিছুই করেননি, সবটাই ওই নামহীন ফাঁকা ইমেলের ওপর একটা অন্ধ ভরসা ছিল মাত্র। আসল কাজটা এমন কেউ করেছে যে নিজের নামটুকুনও কোথাও রেখে যায়নি, বদলে কোনো কৃতিত্বও দাবি করেনি। গোটা ঘর যখন তাকে প্রশংসায় ভাসাচ্ছে, আরিয়ার চোখ বারবার ওই ল্যাপটপের ওই ব্ল্যাঙ্ক মেলটার দিকেই আটকে যাচ্ছিল। সকাল 10টা নাগাদ সমীর সোম কেবিনে ঢুকল। হাতে কফির মগ, ঠোঁটের কোণে একটা মাপা ফর্মাল হাসি। অসাধারণ কাজ করেছেন আরিয়া। সমীর চেয়ালে বসতে বসতে বলল, বোর্ড ভীষণ খুশি। আমার মতে ক্রাইসিস যখন কেটে গেছে, এবার আমাদের এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে দেওয়া উচিত। আরিয়া চোখ তুলে তার দিকে তাকালেন। যে লোকটার পাঠানো সিস্টেম আমাদের বাঁচালো, তাকে না খুঁজেই চ্যাপ্টার ক্লোজ করে দেব? সমীরের মুখের হাসিটা 1 সেকেন্ডের জন্য একটু ফিকে হয়ে গেল। পরক্ষণেই সামলে নিয়ে বলল, দেখুন, মাঝে মাঝে কিছু অচেনা সাহায্য অচেনা থাকাই ভালো। বিশেষ করে কোম্পানি যখন মাত্রই একটা বড় ধাক্কা সামলে উঠছে, তখন ঘাটাঘাটি না করাই বুদ্ধিমানের কাজ। কোম্পানি তখনই ঠিকমতো সামলে উঠবে সমীর, যখন আমরা জানতে পারব হামলাটা কে করল আর সাহায্যটাই বা কোথা থেকে এলো। সমীর আর কোনো তর্ক করল না। কফির মগটা টেবিলে নামিয়ে রেখে চুপচাপ বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আরিয়া সায়নী ঘোষকে ডেকে পাঠালেন। সায়নীর চোখ মুখে সারা রাত না ঘুমানোর ক্লান্তি, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতাও কাজ করছিল। গত কয়েক ঘণ্টায় সে কাল রাতের ওই প্যাচকোডটা বহুবার স্টাডি করেছে। তোমার কি মনে হয় সায়নী? আরিয়া সরাসরি পয়েন্টে এলেন। সায়নী নিজের ল্যাপটপটা খুলে আরিয়ার দিকে ঘুরিয়ে দিল। ম্যাডাম, এটা কোনো সাধারণ প্যাচ ছিল না। এর ভেতরে এমন কিছু পুরনো স্ট্রাকচারাল রেফারেন্স আছে যা আমাদের কোম্পানির বর্তমান কোনো ডকুমেন্টেশনেই নেই। মানে যে লোকটা এটা বানিয়েছে সে সিস্টেমের শুধু ডালপালা চেনে না, একদম রুট লেভেল থেকে জানে। ডেফিনেটলি আমাদের কোনো পুরনো ইঞ্জিনিয়ারের কাজ। সায়নী একটু থামল, তারপর নিচু গলায় বলল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমি শুরুর দিকের আর্কিটেকচার ফাইলগুলো চেক করছিলাম। কিছু জায়গায় খুব ডেলিবারেটলি নাম গায়েব করে দেওয়া হয়েছে, পুরনো কমেন্টগুলো ডিলিট করা, লেখকের নাম মুছে ফেলা হয়েছে। ব্যাপারটা খুব ক্লিয়ার নয়, তবে কেউ একজন ইচ্ছেকৃতভাবে পুরনো ইতিহাস মোছার চেষ্টা করেছে। ঠিক এই জায়গা থেকেই আরিয়ার আসল জেদটা চেপে বসল। তিনি এটাকে ইন্টারনাল অডিটের নাম দিলেন। খুব ছোট আর বিশ্বস্ত একটা টিম বানিয়ে পুরনো সার্ভার লগ, ব্যাকআপ ফাইল, ইমেল আর্কাইভ আর কোম্পানি তৈরির সময়কার সব ডকুমেন্টস ঘাঁটতে শুরু করলেন। খাতায় কলমে এটা সিস্টেম সিকিউরিটির একটা রুটিন চেকআপ, কিন্তু মনের ভেতরে আরিয়া আসলে ওই অদৃশ্য মানুষটার পায়ের ছাপ খুঁজছিলেন। পরপর কয়েকদিন রাত পর্যন্ত আরিয়া নিজের কেবিনে বসে পুরনো ফাইল ঘাঁটতে লাগলেন। বাইরে করিডোরে তখন রাতের শিফটের পরিচ্ছন্নতা কর্মীরা ফিনাইল দিয়ে মেঝে মুছছে। ফাঁকা ফ্লোরে লিফটগুলো শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে, আর কাঁচের ওপাশে বসে আরিয়া স্ক্রিনে এমন একটা নাম খুঁজছেন যাকে কেউ খুব যত্ন করে মুছে দিতে চেয়েছে।
অসংখ্য ঝাপসা ডকুমেন্টের ভিড়ে একটা অসম্পূর্ণ নাম বারবার তার সামনে আসছিল। অসেন। কোথাও শুধু নামের প্রথম অক্ষর, কোথাও অর্ধেক মুছে যাওয়া একটা সিগনেচার, আবার কোথাও বেস মডেলের পাশে একটা ছোট্ট অস্পষ্ট নোট। একদিন অনেক রাতে কাজ করতে করতে সায়নী হঠাৎ ঘাড় ঘুরিয়ে ধীর গলায় বলল, ম্যাডাম, যেই এই সিস্টেমটা বানিয়েছিল সে এটাকে শুধু একটা মেশিন ভাবেনি, সে এটাকে একটা সেতুর মতো করে ডিজাইন করেছিল। এভরিথিং ইজ কানেক্টেড। আরিয়া স্তব্ধ হয়ে গেলেন। সেতু শব্দটা তার মাথার ভেতর গেঁথে গেল। তার হঠাৎ করে মনে হতে লাগল উত্তরটা খুব বেশি দূরে নয়, হয়তো ওই লোকটা এই বিল্ডিংয়েরই কোথাও আছে, কিন্তু কর্পোরেট চাকচিক্য আর মানুষের অবহেলা তাকে অদৃশ্য করে রেখেছে। সেই রাতে নিজের কেবিনের নীরবতায় আরিয়া প্রথমবারের মতো একটা শপথ নিলেন। তিনি এই অচেনা সাহায্যকারীকে শুধু খুঁজেই বের করবেন না, তার ছিনিয়ে নেওয়া নামটাও তাকে ফিরিয়ে দেবেন। কারণ একটা আস্ত কোম্পানি বাঁচানোর চেয়েও বড় কাজ হল সেই মানুষটাকে তার প্রাপ্য সম্মান দেওয়া, যে নিজের হাতে কোম্পানিটার ভিত গড়েছিল। আরিয়ার তদন্ত যখন ফাইল আর লগের গোলকধাতায় আটকে ছিল, তখন এই বিশাল বিল্ডিংয়ের অন্য একটা জগৎ নিজের চেনা ছন্দে চলছিল। এমন এক দুনিয়া যেখানে মানুষের পরিচয় তার পদ দিয়ে নয়, বরং তার ছোট ছোট অভ্যাস দিয়ে তৈরি হয়। কে কখন এক কাপ চা খায়, কার বাড়ি থেকে আসা ফোনটা একটু বেশি লম্বা হয়, কিংবা মাসের শেষে কার পকেট একদম গড়ের মাঠ হয়ে যায়, বোর্ডরুম এসব খবর রাখে না। কিন্তু রাতের শিফটে কাজ করা মানুষগুলোর কাছে এসব কিছুই অজানা থাকে না। অয়ন প্রতিদিন ঠিক রাত 10:30টার দিকে পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকত। গলায় ঝোলানো সস্তা আইডি কার্ড, হাতে একটা পুরনো ব্যাগ আর চোখে সেই বিষণ্ণ ক্লান্তি। গেটের হিরণ মণ্ডল অয়নকে দেখলেই নিজের ফ্লাস্কটা হাতে নিতেন। হিরণ বর্ধমানের মানুষ, কথা একটু কমই বলেন, কিন্তু মানুষটার উপস্থিতিতে একটা অদ্ভুত আপন ভাব ছিল। তিনি প্লাস্টিকের কাপে ধোঁয়া ওঠা চা ঢালতে ঢালতে বলতেন, অয়নদা, আজ চা একটু কড়া করে এনেছি, রাতটা কিন্তু লম্বা হবে। অয়ন কাপটা হাতে ধরে ছোট্ট করে উত্তর দিত, রাত তো আমাদের জন্য সবসময় লম্বাই হয় হিরণদা। দুজনেই একটু হাসতেন। এই বিশাল শহরে বন্ধুত্ব অনেক সময় লম্বা চওড়া কথায় হয় না, প্রতিদিনের ওই 2 মিনিটের এক চিলটে সম্মান দিয়েই তৈরি হয়। হিরণ কোনোদিন জিজ্ঞেস করেননি যে অয়ন দেওয়ালে ঝোলানো নেটওয়ার্ক প্যানেলগুলোর দিকে অত মন দিয়ে কেন তাকিয়ে থাকে। আর অয়নও কখনো জানতে চায়নি যে নিজের মেয়ের স্কুলের ফিস জোগাড় করার দুশ্চিন্তা আড়াল করতে হিরণ কেন রাতের রেডিওর ভলিউমটা একটু বেশি বাড়িয়ে দেন। দুজনেই জানতেন যে প্রতিটি মানুষই নিজের ভেতর একটা বন্ধ দরজা নিয়ে ঘুরে বেড়ায়। রাসবিহারী অ্যাভিনিউতে করুণাময়ী দেবী তখনও ঋদ্ধিকে আগলে রাখতেন। সন্ধ্যায় তাকে বাংলা কবিতা শোনাতেন, অঙ্ক করাতেন। একদিন ঋদ্ধি হঠাৎ জিজ্ঞেস করল, মাসিমা, বাবা কি আগেও এই কাজই করত? করুণাময়ী দেবী চশমাটা খুলে বাচ্চ মেয়েটির দিকে তাকালেন, তারপর ধীর স্বরে বললেন, তোমার বাবা সবসময় জিনিসপত্র সারাই করত মা, শুধু সময়ের সাথে সাথে জিনিসগুলো বদলে গেছে। সেদিন আলমারি গোছাতে গিয়ে তার হাতে একটা পুরনো বাদামি খাম ঠেকল, ওপরে শ্রাবণীর হাতের লেখা। করুণাময়ী খামটা খুললেন না। তিনি জানতেন কিছু কাগজ সময় না এলে মুখ খোলে না। এদিকে রাজারহাটের একটা ছোট গুদামে সুমিত হাজরা তার চায়ের বস্তাগুলো গুনছিল। সেদিনের ওই সার্ভার বিভ্রাটের কারণে তার মাল পৌঁছতে দেরি হয়েছিল ঠিকই, কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। সে তার অ্যাকাউন্ট্যান্টকে বলছিল, বড় কোম্পানির সার্ভার বসে গেলে আমাদের মতো ছোট ব্যবসায়ীদেরও দোম আটকে আসে। ওপরের লোকেরা তো সব গ্রাফ আর স্ট্যাটিস্টিক্স দেখে, কিন্তু আমরা দেখি ধার দেনা আর সংসার। সে ঘুণাক্ষরেও জানতে পারল না যে তার ব্যবসাটুকু বাঁচানোর পেছনে কার অবদান ছিল। যে লোকটা হয়তো তখন কোন এক করিডোরে নিঃশব্দে মেঝে মুছছিল। সায়নী ঘোষের মধ্যেও একটা পরিবর্তন আসছিল। আগে ওর ধারণা ছিল প্রযুক্তি মানেই শুধু নামি ইউনিভার্সিটির ডিগ্রি আর ল্যাপটপ নিয়ে ইংরেজি শব্দে কথা বলা, কিন্তু ওই পরিচয়হীন কোডটা ওর পেশাদার অহংকার অনেকটাই চূর্ণ করে দিয়েছে। ও বুঝতে শুরু করেছে যে জ্ঞান সবসময় ঝকঝকে অফিসে বসে থাকে না।
একদিন রাতে সার্ভার অডিট শেষ করে ফেরার পথে সার্ভিস করিডোরে অয়নকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখল ও। ঠিক সেই সময় দেওয়ালের প্যানেলেটার আলো হঠাৎ করে বদলে গেল। অয়নের চোখ শুধু এক মুহূর্তের জন্য সেদিকে গেল, পরক্ষণেই আবার মেঝেতে ফিরে এলো। কিন্তু ওই একটা পলক সায়নী ধরে ফেলেছে। ওই চাহনিতে কোনো পরিচ্ছন্নতা কর্মীর উদাসীনতা ছিল না, ছিল একজন ঝানু ইঞ্জিনিয়ারের অন্তর্দৃষ্টি। আঙ্কেল, সায়নী এবার একটু নরম গলায় ডাকল, আপনি কি এই প্যানেলের সিগন্যালগুলো বোঝেন? অয়ন ওর দিকে পাকাল। চোখে মুখে কোনো ভয় নেই, আবার কোনো গর্বও নেই। অল্প স্বল্প, ও বলল। মেশিন কখন কাশছে সেটুকু অন্তত বুঝতে পারি। সায়নী চুপ হয়ে গেল। ওর ভেতর যেন একটা পুরনো দেওয়াল ভেঙে পড়ছিল। বই হয়তো রাস্তা চেনায়, কিন্তু রাস্তার ধুলো সেই ভালো চেনে যে তার ওপর দিয়ে রোজ হেঁটেছে। সেই রাতেই আরিয়া চৌধুরী নিজের কেবিনের কাঁচের জানালার ওপারে রাতের শহরটাকে দেখছিলেন। তিনি এখনও মানুষটার নাম বা চেহারা কোনোটাই জানেন না, কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, এই কোম্পানিকে বুঝতে হলে শুধু বোর্ডরুম সামলালে হবে না, সেই করিডোরগুলোতেও নজর দিতে হবে যেখানে কিছু মানুষ নিঃশব্দে কাজ করে একে টিকিয়ে রেখেছে। তিনি জানতেন না যে মানুষগুলোকে তিনি এতদিন খেয়ালই করেননি, তাদের কাছেই অয়নের সত্যির ছোট ছোট টুকরোগুলো লুকিয়ে আছে। তবে সমীর সোমও হাত গুটিয়ে বসেছিল না। সে এমন এক শিকারী যে বিপদ ঘাড়ে আসার আগেই তার পায়ের আওয়াজ চিনতে পারে। কে কোন ফাইল খুলল, কে কার সাথে নিচু স্বরে কথা বলল, সমীর এসব কিছুর খুঁটিনাটি খবর রাখত। সে আইটি আর সিকিউরিটি টিমকে ডেকে খুব সাধারণ একটা পোস্ট ক্রাইসিস রিভিউয়ের নির্দেশ দিল। আপাত দৃষ্টিতে এটা তদন্ত মনে হলেও সমীরের আসল উদ্দেশ্য ছিল অন্য। সে জানতে চাইছিল সেই রাতে কে তার লুকিয়ে রাখা ওই ফাটলটা দেখে ফেলেছিল। কয়েক ঘন্টার মধ্যেই তার টেবিলে হাজির হলো অ্যাক্সেস লগ, ক্যামেরা ফুটেজ আর রাতের শিফটে কাজ করা কর্মচারীদের লিস্ট। সমীর একটা একটা করে ফাইল দেখতে লাগল, আর তারপর একটা নাম বারবার তার নজরে আসতে শুরু করল। অয়ন সেন, হাউসকিপিং, রাতের শিফট। সার্ভার উইংয়ের আশেপাশে তার উপস্থিতি কাগজে কলমে খুব স্বাভাবিক মনে হলেও সমীরের মতো মানুষের কাছে এই স্বাভাবিক জিনিসটাই ছিল সবচেয়ে সন্দেহজনক। সমীর হাউসকিপিংয়ের ফাইলে নামটার পাশে জাস্ট একটা টিক চিহ্ন দিচ্ছিল, কিন্তু হঠাৎ পুরনো একটা ডকুমেন্টের পাতায় সেন নামটার একটা অস্পষ্ট ঝলক দেখেই ওর হাত থেমে গেল। সাথে সাথে ল্যাপটপেও একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করল, নাম দিল সেন। হঠাৎ করেই অনেক পুরনো কিছু স্মৃতি ওর মাথায় ভিড় করে এলো। দিল্লির ওই বৌদ্ধ কনফারেন্স রুম, কিছু অসম্পূর্ণ ফাইল, বিক্রম সুরির ভারী গলা, আর এমন এক তরুণ ইঞ্জিনিয়ার যাকে সব কিছু কেড়ে নেওয়ার পরও টলানো যায়নি। চোখে মুখে ছিল অদ্ভুত এক নিরাসক্তি। বিক্রম সুরি। কোম্পানির শুরুর দিকের ইতিহাসে এই লোকটার নাম সবসময় চাপা ফিসফিস হয়েই ঘুরে বেড়াত। এই বিক্রমই একবার সমীরকে বলেছিল, খুব ট্যালেন্টেড লোকজনকে যদি তাদের খারাপ সময় হাতে পাও তবে তাদের রাস্তা থেকে সরানো জলের মতো সোজা। সমীর নিজের পার্সোনাল ফোন থেকে বিক্রমের নম্বর ডায়াল করল। তুমি তো বলেছিলে লোকটা সিস্টেম থেকে আউট হয়ে গেছে। সমীরের গলাটা খাদে নামানো, কিন্তু ভেতরের কাঁপুনিটা স্পষ্ট। ওপাশে কয়েক সেকেন্ডের পিনপতন নীরবতা, তারপর বিক্রমের ঠান্ডা গলা ভেসে এলো, যদি ও সত্যিই সেই লোকটা হয় তবে ওকে একদম ঘাটিও না সমীর। কিছু মানুষ চুপচাপ থাকে তার মানে এই নয় যে তারা দুর্বল, তারা আসলে বড্ড ক্লান্ত। ওকে ওর মতো থাকতে দাও। সমীরের চোয়াল শক্ত হয়ে গেল। এখন অনেক দেরি হয়ে গেছে। ফোনটা কেটে দিল। কেবিনের এসিটা ফুল স্পিডে চলছে, তবু সমীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ভয়টা শুধু পুরনো কঙ্কাল বেরিয়ে পড়ার ছিল না, সমীরের ভয়টা আরও বর্তমান, আরও অন্ধকার। গত কয়েক মাস ধরে ও খুব সন্তর্পণে কোম্পানির কোর অ্যালগরিদমের ছোট ছোট অংশ একটা রাইভেল কোম্পানির কাছে পাচার করছিল। প্রতিটি ডেটা ট্রান্সফার খুব ছোট, ট্র্যাকগুলো একদম ক্লিন, আর লগগুলো এত নিখুঁত যে অডিটে ধরা পড়ার কোনো চান্সই ছিল না। কিন্তু যদি এই অয়ন সত্যি সেই লোকটা হয়, যেই সিস্টেমের একদম জন্মলগ্নে এর প্রতিটা শিরা উপশিরা ডিজাইন করেছিল, তবে সে ঠিক ওই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো ধরে ফেলবে যা অন্য সবার চোখে স্রেফ ডেটার ধুলো। একই বিল্ডিংয়ে এখন দুটো প্যারালাল খোঁজ চলছিল। আরিয়া হন্যে হয়ে খুঁজছে সেই গক্ষকর্তাকে যে কোম্পানিটাকে বাঁচিয়েছে, আর সমীর খুঁজছে সেই লোকটাকেই যাতে মুখ খোলার আগেই তাকে চিরতরে থামিয়ে দেওয়া যায়। রাতে অয়ন যখন ডিউটিতে এলো, মেন গেটের হাওয়াটা একটু অন্যরকম ঠেকল। হিরণমণ্ডল রোজকার মতোই চা বাড়িয়ে দিলেন, কিন্তু আজ ওর হাতটা একটু কাঁপছে। অয়নদা,
হিরণদা এদিক ওদিক তাকিয়ে গলাটা একদম নামিয়ে ফেললেন। আজ ওপরতলার লোক এসেছিল, রাতের শিফটের সবার ডিটেলস খুঁজছিল, সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে গেছে। অয়ন খুব শান্তভাবে চায়ের কাপটা নিল। কার নির্দেশে? হিরণ আবার চারপাশে চোখ বুলিয়ে ফিসফিস করলেন, সোম সাহেবের অফিস থেকে। অয়নের চোখে মুখে বিন্দুমাত্র চমক বা ভয়ের রেশ দেখা গেল না। সে শুধু কয়েক মুহূর্ত একদৃষ্টে চায়ের ধোঁয়াটার দিকে তাকিয়ে রইল, যেন বহু পুরনো, খুব চেনা কোনো ঝড়ের গন্ধ পাচ্ছে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না হিরণদা। কিন্তু হিরণমণ্ডলের চিন্তা তো এত সহজে যাওয়ার নয়। ওর চোখের সামনে সেই বৃষ্টির রাতের একটা নির্দিষ্ট দৃশ্য বারবার ভাসছিল। সমীর সোম সার্ভার উইংয়ের আশেপাশে ঘুরোঘুর করছিল, এমন একটা সময় আর এমন একটা জায়গায় যেখানে ওর থাকার কোনো কথাই ছিল না। হিরণ সেদিন কাউকে কিছু বলেননি। সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি, বাড়িতে গাদা গুচ্ছে লোক, মেয়ের স্কুলের ৩ মাসের বেতন বাকি। গরিব মানুষ সব সময় সত্যি কথা বলার আগে নিজের হাঁড়ির খবরটা একবার ভেবে নেয়। অয়ন ফাঁকা কাপটা ফিরিয়ে দিয়ে নিজের ট্রলি নিয়ে ভেতরে চলে গেল। সেই চেনা মন্থর হাঁটা, সেই একই রকম মাথা নিচু করা ভঙ্গি। কিন্তু আজ রাতের করিডোরের আলোগুলো যেন একটু অন্যরকম দেখাচ্ছিল। চারপাশের দেওয়ালগুলো যেন বুঝতে পারছিল যে গল্পটা এখন আর শুধু খোঁজাখুঁজিকে আটকে নেই। শিকারী আর শিকার দুজনেই এখন এক ছাদের নিচে মুখোমুখি। সকালের আলো ফোটার আগেই বিল্ডিংয়ের গভীরে নিখুঁত একটা জাল পাতা হয়ে গেল। সুমির সোম খেলাটা বেশি লম্বা হতে দিল না। বাইরের এক আইটি কনসালটেন্টকে মোটা টাকা খাইয়ে সমীর ফেক অ্যাক্সেস রেকর্ডের একটা পুরো লগ তৈরি করাল। তারপর সেগুলো পুরনো অরিজিনাল লগের ভেতর এমনভাবে গুজে দিল যাতে যে কোনো ফরেন্সিক অডিটে প্রথম দেখায় ওগুলোকে ১০০ ভাগ আসল মনে হয়। কাগজে কলমে গল্পটা খুব পরিষ্কার করে সাজানো হল। রাতের শিফটের এক সামান্য হাউসকিপিং কর্মী বারবার মেন্টেন্যান্স টার্মিনালের আশেপাশে ঘুরঘুর করেছে এবং কোম্পানির সবচেয়ে সেন্সিটিভ ডেটায় সন্দেহজনকভাবে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করেছে। ভোর ৫:৩০ নাগাদ সিকিউরিটি টিম ওপর থেকে নির্দেশ পেয়ে গেল। শব্দগুলো খুব মেপে মেপে বলা হয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য আটকাতে হবে, কোনো নাটক যেন না হয়, প্রোটোকল মেনে চলুন। কিন্তু ভেতরে ভেতরে ফয়সালা অর্ধেক লেখাই হয়ে গিয়েছিল। এই ধরনের কর্পোরেট ক্রাইসিসে সন্দেহ বেশিরভাগ সময় তাদের ওপরই গিয়ে পড়ে যাদের নিজেদের বাঁচানোর জন্য না কোনো বড় পদ থাকে, না কোনো উঁচু গলা। অয়ন তখন ৬ তলার করিডোরে কাজ করছিল। জানালার কাছে জমে থাকা জলটা ও ভালো করে মুছছিল, যাতে সকালের শিফটে আসা কোনো স্টাফ পিছলে পড়ে না যান। ২জন সিকিউরিটি অফিসার ওর সামনে গিয়ে দাঁড়াল। তাদের একজন বেশ ফর্মাল গলায় বলল, অয়ন সেন, আপনাকে একবার নিচে সিকিউরিটি রুমে যেতে হবে। অয়ন হাতের মোথা কাপড়টা বালতিতে রেখে দিল। কোনো তর্ক করল না, কোনো প্রশ্নও করল না, শুধু নিজের কাজের ট্রলিটা দেওয়ালে ঘেঁষে একপাশে দাঁড় করিয়ে রাখল। হাতটা ছোট তোয়ালে দিয়ে মুছে নিয়ে ওদের সাথে হাঁটতে শুরু করল। ওর পায়ের গতি রোজগার মতোই শান্ত ছিল, কিন্তু এবার করিডরের বাকি চোখগুলো ওর দিকেই আটকে ছিল। লবিতে তখন সকালের শিফটের লোকজন ঢুকতে শুরু করেছে। অয়নকে সিকিউরিটির সাথে যেতে দেখে চারপাশের ফিসফিস হঠাৎ থমকে গেল। কেউ মোবাইল থেকে চোখ তুলল, কেউ চোখে চোখে প্রশ্ন ছুড়ল, আর কেউ কেউ কিছু না জেনেই মনে মনে একটা গল্প বানিয়ে নিল। আরে, একে আমি বহুবার সার্ভার উইংয়ের কাছে ঘুরঘুর করতে দেখেছি, একজন নিচু গলায় বলল। পাশ থেকে দ্বিতীয়জন সায় দিল, এই সব ক্যাজুয়াল স্টাফদের বেশি প্রশ্রয় দিলে এটাই হয়, এবার থেকে এদেরও ভালো করে তল্লাশি হওয়া উচিত। ওরা এমনভাবে কথা বলছিল যেন অয়ন কোনো রক্তমাংসের মানুষ নয়, স্রেফ একটা সন্দেহের খতিয়ান। কথাগুলো খুব জোলে বলা হয়নি, কিন্তু তীরের মতো বীজ ছিল। অয়ন কিন্তু মাথা তুলল না। সে জানত এই দুনিয়া অনেক সময় সত্যি জানার আগেই একটা অপরাধী খুঁজে নিতে ভালোবাসে। সন্দেহ করতে তো আর খাটনি লাগে না। সিকিউরিটি রুমের একটা চেয়ারে ওকে বসানো হলো। সামনে একটা টেবিল, দেওয়ালে সিসিটিভি ক্যামেরা, আর কাঁচের অপারে উৎসুক মানুষের আনাগোনা। একজন অফিসার জেরা শুরু করল। সেই রাতে সে মেন্টেন্যান্স রুমে কেন গিয়েছিল, টার্মিনাল কেন অপারেট করেছিল, আর সার্ভার প্যানেলের ব্যাপারে তার এত জ্ঞানী বা কোথা থেকে এলো। অয়ন খুব ছোট ছোট উত্তর দিচ্ছিল। সে মিথ্যে বলছিল না, তবে সব সত্যি উগড়েও দিচ্ছিল না। কিছু সত্যি এমন হয় যা বলার আগে সামনের মানুষটার সৎ হওয়াটা বড্ড জরুরি। ঠিক সেই সময়
খবরটা আরিয়ার কাছে পৌঁছাল। সারারাত অফিসে থাকার কারণে ওর চোখে তখন ঘুমের ঘোর, আর মনে একটা অসম্পূর্ণ তদন্তের ক্লান্তি। খবরটা শোনামাত্রই উনি মিটিংয়ের ফাইলপত্র ফেলে নিচে নেমে এলেন। উনি যখন সিকিউরিটি রুমের দরজাটা খুললেন, অয়ন প্রথমবার সরাসরি ওর চোখের দিকে তাকাল। কোনো আকুতি ছিল না, কোনো রাগও ছিল না, শুধু সেই চেনা শান্ত দৃষ্টি, যেন লোকটা আগে থেকেই জানত যে এমন একটা দিন আসবে। আরিয়া অফিসারদের দিকে তাকিয়ে বললেন, আমি ওনার সাথে একান্তে একটু কথা বলতে চাই। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর কয়েক মুহূর্তের একটা নিস্তব্ধতা নেমে এলো। আরিয়া ধীর গলায় জিজ্ঞেস করলেন, সেই রাতে ওই ব্ল্যাঙ্ক ইমেলটা কি আপনিই পাঠিয়েছিলেন? অয়ন হ্যাঁও বলল না, নাও বলল না। ও শুধু টেবিলের উপর রাখা নিজের রুক্ষ খসখসে হাত দুটোর দিকে তাকিয়ে রইল। আপনি যদি সত্যিটা বলেন, তাহলে হয়তো আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, আরিয়া বললেন। অয়ন একটা হালকা দীর্ঘশ্বাস ফেলল। ম্যাডাম, গরিব মানুষের সত্যিটা সবসময় যথেষ্ট হয় না। অনেক সময় বড়লোকের সাজানো মিথ্যেটা তার অনেক আগেই চেয়ার দখল করে বসে থাকে। আরিয়া চুপ করে গেলেন। কথাটার মধ্যে কোনো নালিশ ছিল না, ছিল শ্রেজ এক চরম বাস্তব অভিজ্ঞতা। অয়ন আবার ওর দিকে তাকাল। আমি জানি এই মুহূর্তে সব প্রমাণ আমার বিরুদ্ধেই কথা বলছে, কিন্তু যা দেখা যাচ্ছে সেটাই শেষ কথা নয়। ওপরে সমীর সম হয়তো নিজের কেবিনে বসে ভাবছেন উনি খেলাটা জিতে গেছেন, কিন্তু উনি এটা জানেন না যে সব অপমান মানুষকে ভয় দেখায় না। কিছু অপমান ভেতরের ন্যায়ের আগুনটা জ্বালিয়ে দেয়। আরিয়া চেয়ার ছেড়ে উঠলেন, বললেন, আপনি এখানেই বসুন। আজ আমি শুধু চোখের দেখা প্রমাণের ওপর ভরসা করব না। প্রথমবার অয়নের ক্লান্ত চোখের কোণে আশার একটা খুব ছোট আভাস দেখা গেল। আরিয়া যখন সিকিউরিটি রুম থেকে বেরোলেন, ওর হাঁটার গতি ছিল দ্রুত, কিন্তু মুখাবয়ব একদম শান্ত। উনি জানতেন হাতে সময় বড্ড কম, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বোর্ডের ইমার্জেন্সি মিটিং শুরু হবে। আর তার আগে যদি আসল সত্যিটা সামনে না আনা যায়, তবে অয়নের গায়ে লাগাই চোরের দাগটা কোম্পানির নথিপত্রে চিরকালের মতো রেকর্ড হয়ে যাবে। কাগজ অনেক সময় মানুষের চেয়ে বেশি দীর্ঘায়ু পায়, আর মিথ্যে যদি ফাইল হয়ে যায় তবে তাকে মোছা সহজ হয় না। আরিয়া সায়নীকে সাথে সাথে ডাকল, আমার লাইফ সিস্টেম চাই না, পুরনো ব্যাকআপ চাই। আরিয়া বলল, সেই অংশটা যা বদলানো হয়নি। সায়নী বুঝে গেল। দুজনেই নিচে পুরনো আর্কাইভ রুমের দিকে গেল। সেখানে বাতাস ঠান্ডা ছিল, আলো ছিল হালকা হলুদ, আর মেশিনের আওয়াজ কোনো পুরনো কুয়ো থেকে আসা প্রতিধ্বনির মতো লাগছিল। সায়নী লগ খুলল। অনেক রেকর্ড পরিষ্কার ছিল, কিছু কিছু তো অনেক বেশি পরিষ্কার ছিল। এই কথাটাই আরিয়াকে বিঁধল। বাস্তব জীবন কখনো এতটা পরিষ্কার হয় না, কোথাও না কোথাও ধুলো লেগেই থাকে। প্রায় 1 ঘণ্টা পর সায়নীর চোখ চকচক করে উঠল। ম্যাডাম দেখুন, এই নকল অ্যাক্সেস রেকর্ডগুলো পরে ঢোকানো হয়েছে। টাইম স্ট্যাম্প মিলছে, কিন্তু ব্যাকআপ মেটাডেটা মিলছে না, মানে অয়নকে ফাঁসানো হয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমাদের এটাও প্রমাণ করতে হবে যে আসল রাস্তা কে ব্যবহার করেছে। ঠিক সেই সময় আরিয়ার ফোনে করুণাময়ী দেবীর কল এলো। গলায় ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু তার সাথে একটা পুরনো দৃঢ়তাও ছিল। মা, আমি করুণাময়ী বলছি। ঋদ্ধি বলল যে ওর বাবাকে কোম্পানিতে আটকে রাখা হয়েছে। আমার কাছে কিছু কাগজ আছে, হয়তো তোমার দেখা উচিত। আরিয়া কোনো দেরি না করে রাসবিহানী অ্যাভিনিউতে পৌঁছল। করুণাময়ী দেবী তাকে নিজের ছোট্ট ঘরে বসালেন। কাঠের আলমারি থেকে তিনি সেই বাদামি খামটা বের করলেন, যার ওপর শ্রাবণীর হাতের লেখা এখনও পরিষ্কার ছিল। আমি এটা বছরের পর বছর সামলে রেখেছি, তিনি বললেন। বুঝতে পারিনি এর ভেতরে কি আছে, কিন্তু শ্রাবণী বলেছিল সময় এলে যেন সঠিক মানুষকে দিই। খামের ভেতর পুরনো টেকনিক্যাল নোটস ছিল, কিছু ডায়াগ্রাম, কিছু হাতে লেখা মন্তব্য, আর একটা চিঠি। আরিয়া চিঠিটা খুলল। শব্দগুলো সহজ ছিল, কিন্তু তাতে একজন স্ত্রীর ভরসা স্পন্দিত হচ্ছিল। অয়ন, যদি কখনো মানুষ তোমার নাম ভুলে যায়, তবে মনে রেখো সেতু নিজের নাম বলে না, মানুষ শুধু তার ওপর দিয়ে হেঁটে পার হয়ে যায়। আরিয়া খুব সাবধানে কাগজটা ভাঁজ করল। তার চোখে জল ছিল, কিন্তু গলার আওয়াজ স্থির ছিল। মাসিমা, এই কাগজগুলো শুধু স্মৃতি নয়, এগুলো প্রমাণ। কোম্পানিতে ফিরে আসার সময় হিরণমণ্ডলকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার চোখে মুখে সারা রাতের বিভ্রান্তি ছিল। তিনি আরিয়াকে আটকালেন, তারপর এদিক ওদিক তাকালেন। ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই। বলুন হিরণদা। তার গলা ধীর ছিল, কিন্তু পরিষ্কার।
সেই রাতে যখন সিস্টেম বন্ধ হয়েছিল আমি সোম সাহেবকে সার্ভার উইংয়ের কাছে দেখেছিলাম। ওই রাস্তা তার ডিউটির ছিল না। আমি তখন কিছু বলিনি, ভয় পেয়ে গিয়েছিলাম। আরিয়া তাকে দোষ দিল না। সে শুধু জিজ্ঞেস করল, আপনি কি এই কথাটা মিটিংয়ে বলতে পারবেন? হিরণ অনেকক্ষণ পর হেড নাড়লেন। চাকরি চলে গেলে পরে দেখা যাবে। মিথ্যে দেখেও চুপ থাকলে নিজেকে কি করে মুখ দেখাব? আরিয়া যখন আর্কাইভ রুমে ফিরল, শয়নী শেষ সূত্রটা বের করে নিয়েছিল। একটা লুকোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট যা সমীরের অফিস নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল, মাস ধরে ছোট ছোট ডেটা প্যাকেট বাইরে পাঠাচ্ছিল। নকল রেকর্ড অয়নের দিকে ইশারা করেছিল, কিন্তু পুরনো ব্যাকআপ আসল হাত ছিনে নিয়েছিল। আরিয়া খামের কাগজ, শয়নের রিপোর্ট আর হিরণের বয়ান একটা ফোল্ডারে রাখল। বাইরে তখন পুরোপুরি সকাল হয়ে গিয়েছিল। মানুষজন নিজেদের ডেস্কে দিনের কাজ শুরু করছিল, এটা না জেনেই যে কিছুক্ষণের মধ্যেই এই বিল্ডিংয়ের দেওয়াল থেকে বছরের পুরনো মিথ্যের পর্দা খসে পড়তে চলেছে। সে সিকিউরিটি রুমের দিকে একবার তাকাল। অয়ন তখনও সেখানে ছিল, হয়তো শান্ত, হয়তো ক্লান্ত, কিন্তু ভেঙে পড়েনি। আরিয়া মনে মনে বলল, আজ নয় অয়নদা, আজ তোমার সত্যি আর একা থাকবে না। ইমার্জেন্সি মিটিং ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল। ৩২ তলার বোর্ডরুমটা বরাবরের মতোই ঝকঝক করছিল। লম্বা টেবিল, কাঁচের দেওয়াল, দামি চেয়ার আর ওপারে ছড়িয়ে থাকা কলকাতা শহরটাকে এই উচ্চতা থেকে ভারী শান্ত লাগছিল। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ মোটেই শান্ত ছিল না। বোর্ডের সদস্যরা নিজেদের ফাইল নিয়ে বসে পড়েছিলেন। সমীর সোম টেবিলের এক প্রান্তে নিজের দুজন আইনি উপদেষ্টাকে নিয়ে বসেছিল। মুখে সেই চেনা মাপা গাম্ভীর্য, যেন কোম্পানিকে কোনো বড় বিপদের হাত থেকে উদ্ধার করতে এসেছে। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, একজন বোর্ড মেম্বার বললেন। যদি ডেটা চুরি হয়ে থাকে তবে দায়ী ব্যক্তির বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সমীর ধীরে ধীরে মাথা নাড়ল। দুর্ভাগ্যজনকভাবে প্রাথমিক প্রমাণগুলো একটা দিকেই ইশারা করছে। রাতের শিফটের কর্মী, বেআইনি টার্মিনাল ব্যবহার, সন্দেহজনক উপস্থিতি। ওর কথা শেষ হওয়ার আগেই ধরাম করে দরজাটা খুলে গেল। আরিয়া ভেতরে ঢুকলেন। ওর হাতে একটা ফোল্ডার, পেছনে সায়নী ঘোষ আর হিরণ মণ্ডল। ঘরের কিছু মানুষের মুখে পরিষ্কার অসন্তোষ ফুটে উঠল, যেন কেউ একটা সাজানো নিয়মে বাধা দিয়ে দিল। আরিয়া কারও অনুমতির তোয়াক্কা করলেন না। উনি সোজা প্রজেক্টর স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যিটা দেখে নেওয়া দরকার। সমীর চেয়ারে একটু নড়েচড়ে বসে বলল, আরিয়া, এই প্রসেসটা সিকিউরিটি টিম হ্যান্ডেল করছে। এখানে আবেগপ্রবণ হবার চেয়ে। আমি আবেগপ্রবণ হচ্ছি না সমীর, আমি সির্ফ রেকর্ড দেখাচ্ছি। প্রথম ফাইলটা স্ক্রিনে ভেসে উঠল। সায়নী বোর্ডকে বুঝিয়ে বলল যে অয়নের বিরুদ্ধে যে অ্যাক্সেস রেকর্ডগুলো দেখানো হয়েছিল সেগুলো লাইভ সিস্টেমে থাকলেও পুরনো ব্যাকআপ মেটাডেটার সাথে মিলছে না। টাইম স্ট্যাম্প বাইরে থেকে নিখুঁত লাগছিল ঠিকই, কিন্তু কোডের ভেতরের স্তরগুলো অন্য গল্প বলছিল। ঘরের নিস্তব্ধতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। দ্বিতীয় স্ক্রিনে একটা লুকিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেল। মাসের পর মাস ধরে ছোট ছোট ডেটা প্যাকেট বাইরে পাঠানো হয়েছিল। প্রতিটি প্যাকেট এতই ছোট ছিল যে সাধারণ নজরদারিতে সেটাকে থ্রেট মনে হওয়াই অসম্ভব। তারপর ডেস্টিনেশন লগগুলো খোলা হলো। দেখা গেল একটা বাইরের সার্ভার যা মুম্বাইয়ের একটি প্রতিযোগী টেক কোম্পানির হোল্ডিং নেটওয়ার্কের সাথে যুক্ত। এই অ্যাকাউন্টটা কার নামে রেজিস্টার্ড করা? চেয়ারম্যান গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। সায়নী উত্তর দিল, অফিস নেটওয়ার্ক ম্যাপিং অনুযায়ী এটা সমীর স্যারের পার্সোনাল অপারেশনাল অ্যাক্সেসের সাথে যুক্ত। সমীর সাথে সাথে ডিফেন্স নিয়ে বলল, এটা স্রেফ একটা টেকনিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং। আইটিতে যে কেউ অ্যাকাউন্ট স্পুফ করতে পারে। আরিয়া এবার তৃতীয় ফাইলটা খুললেন। এবার কোম্পানির শুরুর দিকের নথি, শ্রাবণীর খাম থেকে পাওয়া নোট আর কোর আর্কিটেকচার ডিজাইনের ডায়াগ্রাম স্ক্রিনে ভেসে এলো। আজ আমাদের লজিস্টিক্সের এই পুরো সিস্টেমটা যে বেস মডেলের ওপর দাঁড়িয়ে আছে তার মূল আইডিয়াটা অন্য কারোর ছিল, অয়ন সেনের। কিন্তু পরে খুব চতুরভাবে ওর নামটা রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছিল। ঘরে বসে থাকে কয়েকজন মেম্বারকে প্রথমবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়তে দেখা গেল। ঠিক এই সময় হিরণদা এগিয়ে এলেন। ওর গলা শুরুতে একটু কাঁপলেও ভেঙে যায়নি। সেই রাতে আমি সোম সাহেবকে নিজে চোখে সার্ভার উইংয়ের ওদিকে হন্তধন্ত হয়ে যেতে দেখেছিলাম। ওই এরিয়াটা ওর ডিউটির মধ্যে পড়ে না। আমি খুব ছোট চাকরি করি, তাই ভয়ে তখন মুখ খুলিনি। কিন্তু আজ চুপ থাকাটা অন্যায় হবে। সমীর কড়া গলায় বলল, স্রেফ একজন সিকিউরিটি গার্ডের স্মৃতির ওপর ভর করে আপনারা কোম্পানির এত বড় সিদ্ধান্ত নেবেন? আরিয়া কোনো কথা না বাড়িয়ে নিজের ফোনটা বের করে স্পিকার অন করে দিলেন। ওপাশ থেকে ইসমাইল শেখের চেনা গলা ভেসে এলো। সে স্পষ্ট জানালো যে নামহীন সতর্কবার্তাটা মেডিকেল গাড়ির রুট বদলে দিয়েছিল, সেই ডেটাই সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা আসল ভাইরাসের দিকে ইশারা করছিল।
যিনি ওই মেসেজটা পাঠিয়েছিলেন ম্যাডাম, ইসমাইল বলল, তিনি ডেটা চুরি করছিলেন না, তিনি আসলে আমাদের সবাইকে একটা মস্ত বড় বিপদের হাত থেকে বাঁচাচ্ছিলেন। সমীরের মুখের সেই মাপা আত্মবিশ্বাসী মুখোশটা এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওর লিগ্যাল অ্যাডভাইজার কোনো টু শব্দটি না করে চুপচাপ নিজের পেপারগুলো ফোল্ডারে ঢোকাতে শুরু করলেন। পুরো বোর্ড রুমে তখন শ্মশানের মতো নিস্তব্ধতা। এটা সেই মুহূর্ত যখন ঘরের প্রতিটি মানুষ বুঝতে পারছিল যে পচনটা শুধু একজনের মধ্যে নয়, পুরো সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ধরেছিল। চেয়ারম্যান সিকিউরিটি চিফকে চোখের ইশারা করলেন। কাঁচের দরজা ঠেলে অফিসাররা ভেতরে ঢুকলেন। সমীর একবার উঠে দাঁড়াল, ঠোঁট দুটো নড়ল কিছু একটা বলার জন্য, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। দুজন অফিসার ওকে এসকর্ট করে বাইরে নিয়ে গেল। আরিয়া জানালার বাইরে একবার চোখ বুলিয়ে বোর্ডের দিকে ঘুরে দাঁড়ালেন। গলাটা একদম শান্ত, কিন্তু ধারালো। আমরা ট্যালেন্ট খোঁজার জন্য পুরো দুনিয়া চষে ফেললাম, আর আসল ট্যালেন্টটা কিনা রোজ রাতে আমাদের ফ্লোর পরিষ্কার করে গেছে। বোর্ডের তাবড় তাবড় মাথাগুলো তখন লজ্জায় নিচু, কারণ চরম সত্যি যখন উলঙ্গ হয়ে সামনে আসে তখন তা তর্কের কোনো জায়গা ছাড়ে না, শুধু অস্বস্তি আর আত্মগ্লানি রেখে যায়। সমীরকে বের করে নিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ওই ঘরে কেউ একটাও কথা বলেনি। কাঁচের জানালার ওপারে কলকাতা শহরটা নিজের রুটিন মেনে চলছিল, আর ভেতরে বসে থাকা কর্পোরেট কর্তারা আজ প্রথমবার রিয়ালাইজ করছিলেন যে বছরের পর বছর ধরে তারা একটা হীরের টুকরোকে স্রেফ কয়লা ভেবে ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছিলেন। বোর্ডরুম থেকে বেরিয়ে আরিয়া সোজা সিকিউরিটি রুমে গেলেন। অয়নকে ইশারায় বাইরে ডাকলেন। প্লাস্টিকের চেয়ার ছেড়ে মানুষটা যখন উঠে দাঁড়ালো, মনে হলো যেন গত 10 বছরের সব ক্লান্তি ওর কাঁধে এসে বসেছে। দরজার কাছে হিরন্দা দাঁড়িয়ে, সায়নীও একটু তফাতে চুপ করে। কোনো মেলোড্রামা হলো না। আরিয়া সোজা অয়নের সামনে গিয়ে দাঁড়ালেন। অয়নদা, আই এম সরি, আমাদের ক্ষমা করে দিন, আপনাকে চিনতে আমাদের বড্ড দেরি হয়ে গেল। অয়ন খুব শান্ত চোখে আরিয়ার দিকে তাকালো। দেরি তো হয়েছে ম্যাডাম, তবে একেবারে যে অন্ধ হয়ে যাননি সেটাই ঢের। ওর গলায় কোনো ঝাঁজ ছিল না, কোনো অভিমানও ছিল না, আর এই নিরাশক্তিটাই আরিয়ার বুকে সবচেয়ে বেশি বিঁধল। মানুষটা যদি আজ চিৎকার করত, দুটো গালাগাল দিত, তাহলেও বোধহয় ওদের অপরাধ বোধটা একটু হালকা হতো। পরের কয়েকটা দিনে আর্যমান লজিস্টিক হাব অফিসিয়ালি ইনভেস্টিগেশন ওপেন করল। পুরনো আর্কাইভে ধুলো জমা ফাইল, বেস আর্কিটেকচারের ড্রাফট, শ্রাবণের চিঠির সেই খাম, সব মিলিয়ে জট খুলতে শুরু করল। কোম্পানি প্রেস রিলিজ দিয়ে স্বীকার করে নিল যে এই বিশাল লজিস্টিক এম্পায়ারের মূল সফটওয়্যার ইঞ্জিনটা অয়ন সেনের নিজের হাতে তৈরি। চক্রান্ত করে ওর নামটা সিস্টেম থেকে ইরেজ করা হয়েছিল। এরপর ঠিক সেটাই হল। ড্যামেজ কন্ট্রোল করতে বড় বড় কোম্পানিগুলো সাধারণত যা করে, বোর্ড অফ ডিরেক্টরস ভাবল সম্মান আর চেকবুক দিয়ে সব ভুল মুছে ফেলা যাবে। খোদ চেয়ারম্যান অয়নকে ডেকে একটা চোখ ধাঁধানো অফার দিলেন। কোম্পানির চিফ টেকনিক্যাল অফিসারের ডেজিগনেশন, মোটা প্যাকেজ, প্রেস কনফারেন্স করে হারানো সম্মান ফিরিয়ে দেওয়া, আর শেয়ারের বদলে বিশাল অঙ্কের কম্পেনসেশন। অয়ন সবটাই খুব মন দিয়ে শুনল। ওর চোখে মুখে কোনো উচ্ছ্বাস বা লোভ দেখা গেল না। ও শুধু সিস্টেমের বর্তমান লুপহোলগুলো নিয়ে দুটো টেকনিক্যাল প্রশ্ন করল, আর লোয়ার গ্রেড স্টাফদের ডেটা অ্যাক্সেস সিকিউরিটি নিয়ে কিছু কনসার্ন জানাল। চেয়ারম্যান সেই মুহূর্তেই বুঝে গেলেন লোকটার জ্ঞান কতটা গভীরে। কিন্তু অয়ন সাথে সাথে অফারটা অ্যাকসেপ্ট করল না। সেদিন সন্ধে রাসবিহারী অ্যাভিনিউয়ের গলিতে তখন পুজো পুজো গন্ধ। ঋদ্ধি জানালার ধারে বসে ড্রয়িং খাতায় রং ঘষছে। অয়নকে দেখেও মুখ তুলল। বাবা, পাড়ার কাকুরা বলছিল তুমি নাকি এবার থেকে অনেক বড় অফিসে বসবে, মানুষ কি এবার তোমাকে বড় মানুষ বলবে? অয়ন মেয়ের পাশে বসে ওর মাথায় হাত রাখল। আমি জানি না রে মা। ঋদ্ধি একটু সিরিয়াস মুখ করে বলল, কিন্তু তুমি বড় অফিসে গেলে সকালে আমাকে স্কুলে দিতে যাবে কে? ব্যাস, ওই একটা ছোট্ট প্রশ্নই কর্পোরেট দুনিয়ার সমস্ত অফার লেটারের ওজন এক লমহায় শূন্য করে দিল। অয়ন বুঝল জীবন ওকে আবার একটা মোড়ে এনে দাঁড় করিয়েছে। একদিকে লাইমলাইট, টাকা আর সুইট কেবিনের হাতছানি, আর অন্যদিকে ওর মেয়ের শৈশব, শ্রাবণীর স্মৃতি, মাসিমার হাতের চা, আর ওই ছিমছাম জীবনটা যেটাকে ওর নিজের হাতে তিলে তিলে আবার গড়ে তুলেছে। 3 দিন পর অয়ন কোম্পানির অফারটা ডিক্লাইন করল।
সে জানালো কোম্পানির সিস্টেম সিকিউর রাখতে সে একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করতে রাজি, কিন্তু ওই সিটিওর চেয়ারে সে আর বসতে চায় না। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা সে নিল ঠিকই, কিন্তু নিজের জন্যে নয়। সেই টাকায় প্রথমে ঋদ্ধির নামে একটা ফিক্সড ডিপোজিট হল, তারপর করুণাময়ী দেবীর চোখের অপারেশন আর বাড়ির মেরামতি, হিরণদার মেয়ের কলেজ অ্যাডমিশনের ফি, আর বাকি টাকাটা দিয়ে গরিব বাচ্চাদের জন্য একটা টেকনিক্যাল ফান্ড তৈরি হল। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি এত কিছু করলেন কিন্তু কোনোটার সাথেই নিজের নাম জড়াতে চাইলেন না কেন? অয়ন একটু হেসে বলেছিল, সব ভালো কাজের জন্য স্টেজে উঠে মাইক ধরার দরকার হয় না ম্যাডাম। কিছু কাজ মাটিতে পোতা বীজের মতো থাকতে হয়, যার ফলটা আগামী প্রজন্ম খাবে। সেবার দুর্গাপুজোর সময় পুরো কলকাতা আলোয় সেজে উঠেছে। দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। সেই সপ্তাহেই ঋদ্ধির স্কুলে একটা আর্ট এক্সিবিশন ছিল। অয়ন একটা খুব সাধারণ সুতির কুর্তা পরে গেটে দাঁড়িয়েছিল। আরিয়াও কোনো প্রোটোকল ছাড়াই চুপি চুপি ভিড়ের মধ্যে চলে এসেছিলেন। ডিসপ্লে বোর্ডের একটা ছবির সামনে বেশ ভিড়। ছবির নিচে কাঁচা হাতে লেখা অদৃশ্য সেতুর পাহারাদার। ছবিতে একটা মানুষের অবয়ব, হাতে একটা মপ, লোকটার পেছনে ট্রাক, ছোট ছোট বাড়ি, হাসপাতাল আর স্কুল, আর সব কিছুকে জুড়ে হুগলি নদীর ওপর দিয়ে একটা আলোর সেতু চলে গেছে। আরিয়া ছবিটার দিকে একবার তাকালেন, তারপর অয়নের দিকে। আজ ওনার সামনে কোনো হাউসকিপিং স্টাফ দাঁড়িয়ে নেই, কোনো হারানো জিনিয়াসও নেই। ওনার সামনে দাঁড়িয়ে আছে আদ্যপান্ত একজন বাবা, এমন একজন মানুষ যে জীবনযুদ্ধে ছিবড়ে হয়ে যাওয়ার পরও নিজের ভেতরের ভালো মানুষটাকে মরে যেতে দেয়নি। ঋদ্ধি ছুটে এসে অয়নের পা জড়িয়ে ধরল। বাবা, ম্যাম বলেছেন আমার আঁকা সেতুটা নাকি সবচেয়ে সুন্দর। অয়ন মেয়ের চোখের দিকে তাকিয়ে হাসল, কারণ তুই ওটা মন দিয়ে বানিয়েছিস মা। সেদিন সন্ধে সত্যি কোনো বড় মঞ্চের দরকার ছিল না। জীবনের সবচেয়ে বড় স্বীকৃতিগুলো বোধহয় ওই ছোট ছোট ক্যানভাসেই লুকিয়ে থাকে। আমাদের সবার জীবনেই এমন কিছু মানুষ থাকেন যারা নিঃশব্দে আমাদের চারপাশের জঞ্জাল সাফ করেন, অফিস সামলান, বাড়ি আগলান, আর কোনো রেকগনিশন ছাড়াই আমাদের দুনিয়াটাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে রাখেন। মানুষের আসল দাম তার ডেজিগনেশন বা দামি স্যুট দিয়ে মাপা যায় না। অয়ন আমাদের শিখিয়ে গেল যে কষ্ট বা বঞ্চনা মানুষকে শুধু কঠোরই করে না, চাইলে করুণাময়ও করে তুলতে পারে। নিজের সবটা হারিয়েও অন্যের রাস্তাটা মসৃণ করে দেওয়ার নামই হল আসল শক্তি। আজকের এই গল্পটা এখানেই শেষ হল। যদি এই গল্পটা আপনাকে আপনার জীবনের এমন কোনো অদৃশ্য পাহারাদারের কথা মনে করিয়ে দেয়, হোক সে আপনার নিঃশব্দে স্যাক্রিফাইস করা বাবা, হাসি মুখে সব সামলানো মা, কিংবা এমন কেউ যে চুপচাপ আপনাকে সাপোর্ট করে গেছে, তাহলে কমেন্ট বক্সে তাদের কথা অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে জুড়ে থাকবেন। আর হ্যাঁ, আগামী গল্প আসার আগে পর্যন্ত নিজের চারপাশের ওই শান্ত মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। তাদের একটা ছোট্ট ধন্যবাদ বলতে ভুলবেন না।